এবং সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং যে বিষয়ে প্রথমে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে ভারত সফরের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে, আমরা সবাই জানি। সে বিষয়ে আসবো যে সেই জটিলতা কেটেছে কিনা। তার আগে আপনার কাছে আমার প্রশ্ন যে ভারত কেন মুখিয়ে আছে আমাদের প্রধানমন্ত্রীর সফরের জন্য সে দেশে? কেন ভারত এতটা ইচ্ছুক, এতটা উদ্গ্রীব হয়ে আছে? সরাসরি আপনার কাছে প্রশ্নটা করলাম। হ্যাঁ, আমি সরাসরি আপনাকে উত্তর দিচ্ছি। কারণ একটি বড় ঘটনা গতকালকে ঘটেছে। আমাদের জি। উত্তরাঞ্চলের জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমি ওনাকে এই সুযোগে আন্তরিক অভিনন্দন জানাই এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য এবং ওনাকে নির্বাচিত করার জন্য। কারণ দেশবাসীর অনেক উদ্বেগ ছিল, অনেক উৎকণ্ঠা ছিল যে এখানে আবার ইউনূসের মতো আবার আরেকজন রাষ্ট্রপতি হিসেবে চলে আসে কিনা, যেটি হয়নি। এখন আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলবো সেটি হচ্ছে যে আপনি জানেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত তলানিতে এসে ঠেকেছে, যেটি ইউনূস সাহেব এবং তার মপতান্ত্রিক সরকার শুরু করে গিয়েছিল। ডেফিনেটলি সেটার থেকে একটু হলেও উত্তরণ ঘটেছে, কিন্তু এখনো সম্পর্কটা অতটা উষ্ণ নয়। অনেক বিষয় আছে যেগুলো আমাদের একসাথে বসে আলাপ আলোচনা করা দরকার এবং সিদ্ধান্তে আসা দরকার। যেটি আমি বলবো যে ভারতের বাণিজ্য কিন্তু বাংলাদেশে কিন্তু বেড়েছে এত কিছুর পরেও। অর্থাৎ বাণিজ্যর দিক থেকে ভারতের অর্থনৈতিক স্বার্থের দিক থেকে কিন্তু ভারতের কোনো ক্ষতি হয়নি, সেটা ইউনিসি হোক অথবা বিএনপি সরকারি হোক। ভারত, আমি মনে করি, ওখানে আমি 15 বছর ছিলাম দিল্লিতে, 4 বছর অ্যাম্বাসিতে, পরে WHO দক্ষিণ পূর্ব আঞ্চলিক এশিয়াতে 11 বছর ছিলাম। ভারতের যেটা মূল কনসার্ন সারা জীবন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, সেটি হলো তাদের সিকিউরিটি কনসার্ন। এবং আমার মনে হয় যে ভারত যেটি ভাবছে, মনে করছে যে বাংলাদেশ ক্যান বি এ সিকিউরিটি প্রবলেম ফর দেম, অর মেবি দে থিঙ্ক দ্যাট যে এটা অলরেডি হয়ে গেছে। এবং আপনি কি কখনো দেখেছেন আপনি, কিংবা আপনি স্মরণে আনতে পারেন যে কখনো রয়ের চিফ প্রকাশ্যে বাংলাদেশ সফর করেছেন? আমি আমি মনে করতে পারি না যে বোধহয় সম্ভবত 25-30 বছর আগে সম্ভবত একবার এক্স্যাক্টলি এসেছে। নিকট অতীতে আসেননি। তো উনি, ওনার আরো 2জন কলিগ কিংবা 3জন কলিগ, আমি জানি না, সহ এসেছিলেন। দ্যাট ইন্ডিকেটস there is huge security issues in Bangladesh, and that may not be really very good for India. এবং এরপরে দেশে গত 2-3 সপ্তাহ যাবৎ কি হচ্ছে আপনারা জানেন, সাভারে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়। তো আই থিঙ্ক ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভস they wanted to sit with the Prime Minister one to one, এবং এই ইস্যুসগুলো কিভাবে দুই দেশের স্টেবিলিটির জন্য, দুই দেশের মানুষের, দুই দেশের উন্নতির জন্য আমরা একসাথে কাজ করতে পারি, দ্যাট ইজ পারহাপস দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কনসার্ন ফর ইন্ডিয়া, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ওয়ান্টেড our Prime Minister to visit India as soon as possible. শুধু কি সিকিউরিটি ইস্যু, সীমান্ত এলাকার তাদের যে নিরাপত্তা, সেই বিষয়টি কাজ করছে, নাকি চীনের যে একটি প্রভাব বা বিস্তারের চেষ্টা বা আগের চেয়ে সেই প্রভাব বেড়ে যাওয়ার চেষ্টা, এটিকে প্রতিরোধের একটা আহ একটা এজেন্ডা তাদের রয়েছে? এটি তো বরাবরই তাদের ছিল, কিন্তু আমার মনে হয় যে এগুলি তো নতুন কিছু নয়। এই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের কনসার্ন বরাবরই ছিল। চায়না সবসময় উত্তরাঞ্চলে অনেক কিছু করতে চাইতো। আপনি জানেন যে ইউনিসের সময় হাসপাতাল করতে চেয়েছিল, সেটার কি অবস্থা আমি জানি না। আমাদের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা, ইভেন নট বিং এ মেডিকেল ডক্টর, নট বিং হেলথ অ্যাডভাইজার, উনি কিন্তু এটা ভিজিটও করেছিল ওই জায়গাটা। তো এই কনসার্নগুলো ছিল, এবং যেটি আমি মনে করি যে এই ইকোনমিক কনসার্ন নতুন কিছু নয়। কারণ আপনি বলতে পারেন যে তাদের তো মোংলা পোর্টে তাদের ইন্ডিয়ানদের দেওয়ার কথা ছিল, সেটি তারা দেয়নি। বাট আই থিঙ্ক দিজ আর সেকেন্ডারি ইস্যুস। The number one issue is security concern. These are definitely important. আহ, মানে শুধুমাত্র এই কারণেই তারা এতটা মুখিয়ে আছে। এবং দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের ভারতের হাই কমিশনার, তিনি বললেন যে আহ তারেক রহমান ভারত সফরে গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে অস্বাভাবিক সম্বর্ধনা দেওয়া হবে। এই যে অস্বাভাবিক সম্বর্ধনা,
মানে একটা গ্র্যান্ড রিসেপশন দেয়া হবে। মানে যত ধরনের চেষ্টা আছে ভারত করে যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে ভারতের এই ইচ্ছা পূরণ হলো না, বা আমরা কূটনৈতিক জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দিই বা না দিই, আমাদের প্রধানমন্ত্রী গেলেন না। পরবর্তীতে ভারতের অ্যাকশন বা রিঅ্যাকশন বা ভারতের আ পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সিকিউরিটি কনসার্ন বা চীন ইস্যু এসব জায়গায় তারা কি করতে পারে? শুনেন, ভারত অত্যন্ত মেচিউর একটা দেশ। তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত মিসইউড, যে উনি যেতে পারছেন না আসলে, বা অনেক কারণেই তো অনেক প্রধানমন্ত্রী নাও যেতে পারে। তার ডোমেস্টিক কম্পালশন থাকতে পারে, তার অন্য প্রি এনগেজমেন্ট থাকতে পারে, এটা হতেই পারে। আমি মনে করি যে গতকালকে আমি একটি বিবৃতি দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টার, যে হুম, হুম। সমঝোতার মাধ্যমে, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে উনি যাবেন। উনি কিন্তু এর মাধ্যমে বলে দিয়েছেন যে উনি যাবেন না, এটি এটি না, উনি যাবেন, তবে হয়তোবা এখনই না, এবং দুই দেশের সমঝোতার মাধ্যমে। ভারত হয়তোবা এখন গেলে হয়তো খুশি হতো, তারা মনে করে যে টাইম ইজ রাইট, টাইম ইজ রিয়েলি নাও টু ডিসকাস সার্টেন ইস্যুস which are very important for both the countries and for the stability of the রিজন। এই জন্য হয়তো তারা এখন চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে ইমিডিয়েট যাতে ভিজিট করুক, আহ, এবং এই ব্যাপারগুলো যাতে আলাপ আলোচনা করা যায়। আপনি যে গ্র্যান্ড রিসেপশনের কথা বললেন, এটি আমার কাছে একটু কেমন একটু ফানি লাগছে আর কি। গ্র্যান্ড রিসেপশন বড় কথা নাই, ভিজিটে প্রোডাক্টিভ আউটকাম কি হলো সেটি বড় কথা। হুম, আপনি অনেক বড় গ্র্যান্ড রিসেপশন দিলেন, তারপর কাজের কাজ কিছু হলো না, তো এরকম হুম, রিসেপশন হুম। দিয়ে আপনি কি করবেন? একজন প্রধানমন্ত্রীর আহ, তো সবচেয়ে বড় চাওয়া থাকে যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কি নিয়ে আসছেন একটা ভিজিট থেকে। সেটা গ্র্যান্ড হোক, সেটা মিডিয়াম হোক, সেটা যেটাই হোক আর কি। তো আমি এটা এই গ্র্যান্ড রিসেপশনের লোভ দেখিয়ে কাউকে আসলে আমি মনে করি না যে কোনো এরকম ভিভিআইপি ভিজিট হওয়া উচিত। আমি মনে করি যে দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে এই ভিজিটটা হওয়া উচিত। তাই ভারত ইজ এ ভেরি ভেরি মিসিউড কান্ট্রি। তারা হয়তো বা দে মে নট বি ভেরি হ্যাপি, but they will never close the door for dialogue. They look forward to another opportunity as soon as possible when our Prime Minister can make the visit to India. এখন ডোমেস্টিক কম্পালশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। এটি আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, এবং আশা করি এই ব্যাপারটি ওনাদের যাতে নিবিড়ভাবে পর্যালোচনা করে এই ডিসিশনটা ওনারা শীঘ্রই নেবেন, যে কবে কত দ্রুত উনি ভারতে যাবেন। তার যদি না যায়, আমি এখনো মনে করি যে উনি যাবেন, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, দিস ইজ মাই পার্সোনাল এক্সপেকটেশন। বাট যদি কোনো কারণে না যাওয়া হয়, ইন্ডিয়া উইল নেভার ওপেন দি ডোর ফর ডায়ালগ, অ্যান্ড বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড যে আমি ইন্ডিয়াতে যাব না। আপনি যাবেন না, আপনি তাহলে ডিজেল কেন যাবেন, আপনি ইলেকট্রিসিটি কেন চাচ্ছেন না? তো আমি মনে করি এই চাওয়াটা অন্যায় কিছু না। আমাদের দরকার তাদের আছে, তারা আমাদের প্রতিবেশী। ভারত এই গত 50 বছর যাবৎ বিভিন্ন দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সময়ে আমরা ভারত থেকে জিনিসপত্র আমরা এনেছি এবং এখন আনছি, এবং সেটি হওয়া উচিত। অতএব আমি মনে করি যে এই তাহলে তবে উনি আপনি যে যাবেন বললেন যে না এই কারণে সম্পর্কের অতটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। বাট সাডেনলি দেয়ার উইল বি স্ট্রেন যে আমাদের এক্সপেকশন অনুযায়ী উনি কোনো কিছু হচ্ছে না কিংবা উনি করছেন না। বাট আমি মনে করি যে উনি যাবেন, যাবেন সেটা। তাহলে সংকটটা কোথায়? জটিলতাটা কোথায়? মানে আপনি বলছেন মন্ত্রী যেটি ইন্ডিকেট করছেন, যে সব বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, এটি আসলে বাস্তবতা। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সমস্যাটি কোথায়? এবং তারা তিনটি শর্ত দিয়ে দিয়েছে, এটা সবাই জানে। এটি পুরনো আলোচনা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ প্রত্যর্পণ চুক্তির আওতায় আরো অন্যান্য বিষয় দুটি রয়েছে। আহ আহ, তাহলে এই ধরনের শর্ত দিয়ে রাখা হচ্ছে কেন? না, শর্ত হয়তো বা এটাও একটা ডোমেস্টিক কম্পালশন, যে বা এবং আমি বলবো যে ইগো আছে। আপনি বা সরকারের ভিতরেই কিন্তু একটা দ্বিচারিতা আছে। আগে বলা হলো যে উনি প্রত্যর্পণ ছাড়া উনি আসতে পারবেন না, কিন্তু যখন সার্জিও গড় আসলেন কিংবা দীনেশ টিভিতে যখন দেখা করলেন, যখন রয়ের প্রধান ভিজিট করে গেলেন, তখন কিন্তু বললেন না উনি তো একই ব্যাপার, উনি যদি আসে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের যিনি কি বল চিফ চিফ প্রসিকিউটরের কথা শুনেছি না, যে
এখানে কিন্তু মানে মত পার্থক্য আছে। ওনারা আগে যেটা বলেছেন সেটা থেকে সরে এসেছেন। আমি যেটি বলতে চাই, দেখেন আমি আহ, সাবেক প্রধানমন্ত্রীর সাথে একসময় প্রোটোকলের দায়িত্ব ছিলাম, প্রোটোকল করেছি দিল্লিতে 1994-এ, ওই প্রথম মেয়র ইলেকশনের পরে। আমি দেখেছি ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন। আপনি যেটা আপনার আমি একটা কন্টেন্ট দেখলাম যে আপনি কি বাংলাদেশের মতোই ইন্ডিয়াও খেলছে, কিংবা ওই একই লাইনে ইন্ডিয়াও খেলছে, যে ডাবল গেম, ওনারা যে ডাবল কোর্টে গেম কোর্টে খেলছে, যাবে। হ্যাঁ, বিজেপি কোর্টে ডাবল গেম আমি খেলছে। আমি আমি নিশ্চিত আপনারা সবাই বলেছেন যে কোর্টে এটার বিপক্ষে রায় দিন। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোর্টে যাওয়ার দরকার নেই। আপনি তো ওই যে প্রত্যর্পণ চুক্তি যেটি আছে, ওটার ভিতরে অনেক প্রভিশন আছে, ওই প্রভিশনের আওতায় ইন্ডিয়া বলতে পারে যে এটা দেওয়া সম্ভব নয়। তবে ওই হাদির হত্যাকারীদের আমি মনে করি যে ফেরত না দেওয়ার কোনো কারণ নাই, দে শুড বি সেন্ড ব্যাক। বাট আর সবচেয়ে বড় কথা কি, যে আপনি একজন মানে সাজাপ্রাপ্ত আসামি হোক কিংবা আসামি হোক, তিনি নিজে ফেরত আসতে চাচ্ছেন, অসুবিধা কি? She enters the country, you arrest her and put her in jail, তারপর বাকি প্রসিডিউর যেগুলো করেন আপনি, তো একই ব্যাপার। তো আমাদের সরকারকে এটা বুঝতে হবে যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। অতএব ওই কোনো ইস্যুকে ধরে রেখে দেশের ক্ষতি করা কোনো সরকারই উচিত নয়, এবং কোনো সরকারই সেটা চায় না যে একটা ইস্যুতে আমরা যদি আমাদের মতো করে যদি আমরা এটার কোনো সমাধান না পাই, তাহলে আমরা অন্য কোনো ইস্যুতে কাজ করবো না। উই ক্যানট অ্যাফোর্ড dealing with a country like India on only our terms. বাট ডায়ালগের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব আমি মনে করি। এই ডায়ালগটাই হওয়া দরকার, সেটা পররাষ্ট্রমন্ত্রী লেভেলে হোক, প্রধানমন্ত্রী লেভেলে হোক, যে লেভেলেই হোক। এই যে না পানি আপনি, চুক্তি নিয়ে কথা বলছে না, পানি চুক্তি, পানি মন্ত্রীদের কোনো মিটিং হচ্ছে দেখছেন আপনি? দেখেন আমি না। এই বিষয়ে পরে আসছি, আমি একটু এই প্রশ্নটা করে নিই। যে আপনি বলছেন যে একটা ইস্যুকে সামনে রেখে দেশের ক্ষতি করা ঠিক নয়, কোনো সরকারের উচিত নয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে শর্ত জুড়ে দিয়ে আহ দেশের ক্ষতি হচ্ছে, আপনি এমনটা মনে করছেন? অবশ্যই মনে করবো, মনে না করার কোনো কারণ নেই। আপনি জানেন যে প্রতিদিন দেখছি যে আজকে 400 কালকে 900 ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস গ্যাস আর ইলেকট্রিসিটির কারণে। এখন যে আমরা ডিজেল চাচ্ছি, তারা যদি, আমি জাস্ট কথা, আই হোপ যে দে উইল নট ডু ইট, যদি তারা বলে যে ওরা কিন্তু অলরেডি একটা কিন্তু ডিপ্লোম্যাটিক কথা কিন্তু তারা বলেছে যে আমাদের আহ, আভ্যন্তরীণ চাহিদা আমরা পর্যালোচনা করে তারপর দেবো। আগের মতো কিন্তু তারা ইমিডিয়েট কিন্তু দেয়নি কিন্তু। হ্যাঁ, সো হুম। দিজ আর দি ইন্ডিকেশনস যে দে ক্যান ডিলে। I hope they will not say no, but they can delay, and delay will cause huge problem for us. Electricity তো is another issue. এখন আদানি প্ল্যান্ট থেকে যদি ইলেকট্রিসিটি, আমি জাস্ট কথার কথা বলছি, হুম, যদি হুম। যদি কোনো কারণে যদি তারা বলে যে আমাদের টেকনিক্যাল প্রবলেম, প্রোডাকশন নাই, যেটা আমাদের আমাদের ক্ষেত্রে হয়েছে, হতে পারে, কিংবা ইচ্ছাকৃত ভাবে করলে, এই এনি ডিলে উইল কজ হিউজ প্রবলেম টু আস। আমি বলছি না যে বন্ধ করে দিবে, যদি ডিলে করে ইন্টেনশনালি কোনোভাবে, দ্যাট উইল বি হিউজ ট্রাবল ফর আস। তারপরে আমাদের যে এসেন্সিয়াল যেগুলো আছে কমোডিটিস, সেগুলো তো আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আমি আপনি তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে আসার শুক্রিয়া। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, এই যে পেঁয়াজ মরিচ কত কি। তো এইগুলোর তো একটা পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং আমার মনে হয় যে আম, একটা শ্রেণী, যেটা আপনি আমাকে বলছেন, আমি বলবো যে একটা গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকারকে ডিরেল করার চেষ্টা করছে, সরকারকে উপদেশ দিচ্ছে যে এটা করো, এবং এটার একটাই উদ্দেশ্য যে এটা করলে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে, খারাপ হলে সরকার বিপদে পড়বে, and they will try to come up with another kind of meticulous design. Maybe একটু this time স্পষ্ট করে বলবেন, fail মানে to আপনার তো, have their আপনি তো man as president, but you never know what can happen in future. একটু কি ক্লিয়ার করে বলা যাবে যে সেই গোষ্ঠী কারা, মানে আপনি কাদেরকে ইঙ্গিত করছেন? এটা ভেরি ক্লিয়ার, আপনি জানেন, সবাই জানে। These are the people who have been aligned with Yunus. হুম, হুম। মানে আদার দেন বিএনপি, আমি বলবো যে অনেক লেফট পার্টিরও ছিল, এবং যারা আমি এখানে আমাকে বলতে হবে, এবং যে সকল যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন লিডার্স, দে আর, আপনি মনে করেন যে তারা চুপচাপ বসে আছে, দে আর অ্যাক্টিভ নাও, দে আর গোয়িং হুম। টু টক শো, দে আর রাইটিং articles, they are giving interviews.
অ্যান্ড অফকোর্স আই শুড সে, আপনি যদি বলছেন যে তিনি কথা বলবেন, যে গঙ্গা পানি বন্টন চুক্তির উপরে সেমিনারে যে একজন আইন উপদেষ্টাকে তারা সেই সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য রেখেছে মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশে। এটা আনথিঙ্কেবল। দেশে আর এক্সপার্ট নাই। এই দেশের সবচেয়ে বড় পানি বিশেষজ্ঞ হলো প্রফেসর ডক্টর আইনুন নিশাত। আপনি তাকে আর ডেকে আনতে পারেন। হি ওয়াজ ইনভলভড ইন 1996 নেগোসিয়েশন। উনি জানেন যে আমাদের যে কোথায় দুর্বলতা ছিল, আমরা কোথায় আমাদের আরো পাওয়ার ছিল, চাওয়ার ছিল। ইউ কনসাল্ট হিম, নট দিস পারসন হু ইজ এ ন্যাশনাল লায়ার। সে কি করেছে এই দেশের? আমি তো মনে করি যে ইউনিসেফের বেশি ক্ষতি করছে এই লোক। আপনি কি আসিফ নজরুলের কথা বলছেন? এক্স্যাক্টলি। জি, বলুন। হ্যাঁ, কোন প্রসঙ্গে বলছেন তার? আমি বলছি যে কয়দিন আগে এই গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে একটা সেমিনার হয়েছে, সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, আরো এক্সপার্ট ছিলেন। সেখানে ওনাকে আমি বক্তৃতা দিতে দেখলাম, এবং ওনার বক্তৃতার প্রারম্ভে যে এই চুক্তিতে অনেক প্রবলেম আছে। স্টার্টেড উইথ দিস। তার মানে কি যে আমাদের এই প্রবলেম উঠাবেন, এই চুক্তি আর হবে না। কে সাফার করবে? এই উত্তর অঞ্চলের মানুষ, আমাদের ইরিগেশন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ইকোনমি। দিজ আর দি ডিজাইনস, যে তারা কোনো কিছু করতে দিবে না। আমার কথা হলো যে সরকার কেন এদের এদের কাছে যায়? দে আর কনস্পিরেটর্স। টাইম অ্যান্ড এগেইন উই হ্যাভ সিন দি প্রুফ দে আর কনস্পিরেটর। এই যে $234 বিলিয়ন পাচারের কথা কে বলেছিল বলেন আপনি? কে বলেছিল? হি ওয়াজ ওয়ান অফ দি প্রপোনেন্টস অফ 111, যারা এবং যিনি বেগম জিয়া এবং শেখ হাসিনাকে ম্যানেজ করতে চেয়েছি। সে তো অবশ্যই, সে তো আমরা প্রত্যাশা করি যে দেশের জন্য, দেশের মানুষের জন্যই একজন প্রধানমন্ত্রী কাজ করে যাবেন বা সরকার প্রধান যিনি থাকবেন। আপনি এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রসঙ্গ টানলেন, তার রেফারেন্স দিলেন। তিনি বলেছেন যে জাতিসংঘের নিউ ইয়র্ক সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে কিংবা পরে আহ, যে কোনো সময় প্রধানমন্ত্রী সফর হতে পারে, তারা কিন্তু একেবারে ডিনাই করছে না। এই যে এই মুহূর্তে এসে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য, এটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে, আপনি কি মনে করছেন যে সরকার আগের যে একটা কঠোর অবস্থানে ছিল, সেটি অদৃশ্য বা দৃশ্যমান কোনো শক্তির চাপে হোক বা যে কারণেই হোক, সেখান থেকে সরকার সরে আসছে, নমনীয় হচ্ছে? আমি ভারত সফরে নমনীয় বলবো না, চাপে বলবো না, আমি বলবো যে দিস ইজ এ ভেরি প্র্যাগমেটিক স্টেটমেন্ট ইন দি ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইন দি ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমি তো আগেই বলেছিলাম যে বেশি 2-4 দিন দেরি হতে পারে, 2-4 সপ্তাহ দেরি হতে পারে, দ্যাটস গুড। যে জাতিসংঘ সফরের আগে পরে হোক, ভিজিটটা হবে একটা একটা এই ধরনের একটা বড় ভিজিট হলে এমনিতেই কয়েক সপ্তাহ কিংবা মাঝে মাঝে কয়েক মাস সময় লাগে। আর আমাদের তো অনেক ইম্পর্টেন্ট ইস্যুস আছে এবার, অনেক ইম্পর্টেন্ট ইস্যুস। পানি চুক্তি আছে, আপনি এই যে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যার্পণের বিষয় তো হাইলি কমপ্লিকেটেড লিগাল ইস্যুস। আরো অনেক কিছু আছে, আমাদের ব্যবসাতে বাণিজ্য আছে, ট্রান্সশিপমেন্ট, আমাদের যে ফেসিলিটি বন্ধ হয়ে গেছে, ল্যান্ড ট্রান্সপোর্ট, ল্যান্ড বর্ডার যেটা ছিল আমাদের, কি বলা যায়, যে বাণিজ্য ওদের যে ইন্ডিয়ান বর্ডার, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো এইগুলো দেয়ার আর মেনি মেনি ইস্যুস। একটি জিনিস আমাদের বুঝতে হবে, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে যারা করে তারাই কিন্তু প্রথম মরে। ফ্রাঙ্কেনস্টাইন অন্যকে পরে আক্রমণ করবে, আগে আক্রমণ করে আপনাকে, যদি আপনি তাদেরকে বানান। We should be very careful about ourselves in terms of security issues, in terms of regional security, more than India. অতএব আমি মনে করি যে আমাদের স্বার্থেই এই ভিজিটটি বেশি ডিলে হওয়া উচিত নয়। সেপ্টেম্বর ইজ ফাইন। আমি মনে করি যে পররাষ্ট্র উপদেষ্টা এই ইস্যুতে বাংলাদেশ কোনো লিভারেজ পাবে না। কার কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা ইস্যুতে, যে the way Bangladesh wants, that will never happen. I'm sorry, I'm saying this bluntly, it will never happen. You have to sit with them, how we can come to a meet position or mutually agreed position ওনার ব্যাপারে। আপনার মতো করে এটা হবে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। শুধু রাহুল গান্ধী নয়, শুধু কংগ্রেস আর বিজেপি নয়, I have seen this across the political parties. কি বলে এটাকে, দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটেছিল এক সময়, এবং আমরা নিশ্চয়ই সবাই তখন দেখেছি
এবং সেই ঘটনার প্রেক্ষিতে আইবি রহমান সহ কিন্তু 21 জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছিলেন এবং বহু লোক আহত হয়েছিলেন। এবং তৎকালীন বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মেয়র হানিফ সহ তারা মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করেছিলেন। এবং ইন্টারেস্টিং ছিল যে ওই ঘটনার পরে পুলিশ যখন নিয়ম ছিল, দায়িত্ব ছিল যে বিরোধী দলের নেতাকে সেভ করা এবং যারা ঘটনা ঘটেছে তাদেরকে খুঁজে বের করা এবং প্রোটেকশন দেওয়া, কিন্তু সিনারিওটা এরকম ছিল যে পুলিশ সাথে সাথে আপনার লাঠিচার্জ শুরু করেছিল যাতে সবাই চলে যেতে হয়, এবং এই ফাঁকে অন্যরাও কিন্তু চলে গিয়েছেন। এবং আরো ইন্টারেস্টিং হলো যে ওখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নিরাপত্তার বিষয় থাকে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার আওতার আইনে থাকে, কিন্তু ওইখানে কিন্তু ওই গ্রেনেডটা কিন্তু পার্শ্ববর্তী ভবন থেকেই কিন্তু ছোড়া হয়েছিল, সেটিও পত্রপত্রিকায় এসছে। এবং এই ঘটনার পরে আপনার ওই সময় একটা মামলা হয়েছিল এবং একটা তদন্ত কমিশন হয়েছিল। তদন্ত কমিশনের বিচারপতি জয়নাল আবেদীন সাহেব বললেন যে এখানে বোমা তো এখানে বাইরের দেশ থেকে এসে কেউ হয়তো করতে পারে। আবার ওই সময় রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেও থাকতে পারে। এগুলো যদিও রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাজ এ হোল ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিশ্বাস করেন যে এই ঘটনাটা তাকে হত্যার জন্য ঘটানো হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের। এই বিশ্বাসটা অধিকাংশ মানুষের, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেই কারণে ওই সময় মামলা হলেও ওখানে কিন্তু একটা জজ নিয়ে ঘটনা হয়েছিল, অর্থাৎ তৎকালীন সরকার এই দায়টা তাদের কিছুটা দায় তো এড়াতে পারবেন না, কারণ হলো সম্পূর্ণ দায় এড়াতে পারবেন না, কারণ সরকারে থাকলে সরকারের যখন থাকে তখন একটা দুর্ঘটনা ঘটলে সেটার দায়িত্ব হলো পুরোপুরি তদন্ত করে বের করা। কিন্তু আমরা তো জজ নিয়ার যে স্টেটমেন্ট যেটা পত্রিকায় এসছে পরে, উনি তো বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পুলিশ সুপার ওনাকে মাসে মাসে ফ্যামিলিকে টাকা দেওয়া সত্ত্বে এই ওনার বর্ণনাটা, ওনার স্টেটমেন্টটা তৈরি করতে হয়েছিল। এটি তো নিশ্চয়ই রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ বা রাষ্ট্রের যে ক্ষমতা সেই প্রয়োগ ছাড়া কি এটি পুলিশ সুপার নিজে করেছেন? এটা তো বিশ্বাসযোগ্য না। যাই হোক, পরবর্তীকালে যখন আপনার মঈনু আহমদের সরকার ক্ষমতায় আসলো তখন এইটা একটা তদন্ত হলো, জজ মিয়ার চ্যাপ্টারটা বাদ পড়ে গেল। বাদ পড়ে সেখানে তদন্ত হলো, তদন্ত হয়ে সুনির্দিষ্ট কিছু লোকজনের নাম আসলো এবং সেই তদন্তটা চলাকালীন চার্জশিটও হয়ে গেল, কোর্টে বিচারাধীন ছিল মামলাটা। কিন্তু 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই মামলাটা আবার আপনার আদালতে আবেদনের মাধ্যমে এটা পুনঃতদন্ত হলো এবং সেই পুনঃতদন্তের মাধ্যমে আসামির সংখ্যা বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, তারপরে আপনার বাবর সাহেব, আরো অনেকে এর মধ্যে অন্তর্ভুক্ত হলেন, পলিটিক্যাল অনেক বিএনপির নেতারা এর মধ্যে অন্তর্ভুক্ত হলেন। ট্রায়াল কোর্ট কিন্তু আপনাকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু যাবজ্জীবন দিল, তারপরে আপনার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে ফাঁসির আদেশ দিল, আরো অনেককে ফাঁসির আদেশ দিয়ে একটা রায় দিয়ে দিল। এবং সেই রায়ের পরে এটি আসলো হাইকোর্টে। আপনি জানেন যে মৃত্যুদণ্ড হলে সেটা কনফার্মেশনের জন্য আসতে হয়, প্লাস হলো আসামিরাও আপিল করলো, কিন্তু সেই আপিলটা হাইকোর্টে আর শুনানি হয়নি। 2024-এর 5ই আগস্টের আগে এটি শুনানি হয়নি। 5ই আগস্টের পরে এটি শুনানি হলো এবং তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ওনার কোর্টে এটা আপিল বিভাগে শুনানি হলো। তার আগে শুনানি হলো হাইকোর্ট ডিভিশনে, যেখানে বর্তমান দুদকের যে নতুন নিয়োগকৃত চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান সাহেব, ওনার কোর্টে হাইকোর্টে এই মামলাটা শুনানি হলো। সেই মামলাটা শুনানি হওয়ার পরে উনি রায় দিলেন। উনি রায় দিয়ে ওখানে এই যে ফার্দার ইনভেস্টিগেশন, রি-ইনভেস্টিগেশন হলো এবং স্বীকারোক্তি এবং তদন্ত, এই 3টি জিনিসের উপরে উনি আপত্তি তুলে অ্যাকসেপ্ট করলেন না, বললেন এটা বাতিল হবে, সেই জন্য আসামিরা সব খালাস পাবেন। তবে উনি একটা নির্দেশনা দিলেন যে এটা একটা বিয়োগান্ত, উনি জাজমেন্টের মধ্যে শব্দটা লিখছেন, এটা একটা বিয়োগান্ত ঘটনা এবং আপনার এটা একটা দুঃখজনক ঘটনা। এটা তদন্ত করে প্রকৃত আসামিদের বের করার জন্য উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বললেন যে একটি স্ট্রং তদন্তের মাধ্যমে এটি বের করা যে কারা এর সঙ্গে জড়িত, এই ইনভেস্টিগেশনের ক্ষমতাটা দিয়ে উনি জাজমেন্টটা দিলেন। এই জাজমেন্টের এগেইনস্টে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ওখানে শুনানি হলো এবং সেই শুনানিতে আলটিমেটলি এই হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা 2টা পার্ট। তো একটা হলো যে যাদের খালাস দিয়েছিলেন ওই খালাসের জিনিসটা অ্যাপিলেট ডিভিশন অ্যাকসেপ্ট করলেন যে সব আসামি খালাস হয়ে যাবে, কিন্তু হাইকোর্টের একটা যে অবজারভেশন যে খালাস হলো 21শে আগস্ট কি কিছু ঘটেছে, এই প্রশ্নটা কিন্তু সবারই আসবে। 21শে আগস্ট যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই অপরাধী আছে,
সেই অপরাধীদের খুঁজে বের করার তো রাষ্ট্রের দায়িত্ব। এবং সেই কারণে কিন্তু হাইকোর্ট এটা বলেছিলেন যে ঠিক আছে এই আসামিরা জড়িত না, কিন্তু কেউ না তো কেউ জড়িত, এটা তো এমনি অটোমেটিক বোমা ফাটে নাই। তো সেই কারণে কিন্তু হাইকোর্টের নির্দেশনা ছিল, কিন্তু আপিল বিভাগ সেটি কি করলেন, সেটিকে এক্সপান্স করে দিলেন। অর্থাৎ এই যে একটা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার সুযোগ সৃষ্টি হয়েছিল হাইকোর্টের রায়তে, প্রধান বিচারপতির নেতৃত্বে যখন সৈয়দ রেফাত আহমেদ ছিলেন, তখন এইটিকে আপনার রায় দিয়ে ওইটাকে এক্সপান্স করে দিলেন। অর্থাৎ এপিল বিভাগের রায়ের পরে এটিকে আপনাকে ক্লোজ হয়ে গেল চ্যাপ্টার, মানে আপনি ভুলে যেতে হবে এটার কোনো বিচার আর হচ্ছে না। কারণ হলে এইখানে যে 21টা লোক মারা গেল তাদের যদি বিচারের কোনো আকুতি থেকে তাদের পরিবারের, কিন্তু সেটি যদি আপনি বলেও থাকেন যে আমার বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু আপিল বিভাগের রায়ের মাধ্যমে সেই অধিকারটা খর্ব হয়ে গেল, একদম ক্লোজ হয়ে গেল। কারণ আপনি জানেন যে মামলায় তদন্ত হয়ে চার্জশিট হয়ে বিচার হয়ে আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে যায়, সেখানে কিন্তু আর নতুন করে এখানে কোনো পুলিশের কোনো সুযোগ নাই কোনো কিছু করার। কাজে সেদিক থেকে বললে আপনি যদি প্রশ্ন করেন যে 21শে আগস্ট কি কিছু ঘটেছে, ঘটেছে এটা বললেও কিন্তু এ তো কেউ ঘটায় নাই, এই জিনিসটা তো চলে আসছে, কারণ ঘটানোর জন্য কাউকে ঠিক করা যাচ্ছে না। আসমান থেকে ঘটেছে, হযরত আজরাইল আলাইহিস সালাম অথবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে আর ঘটে গেছে, বিষয়টা এরকম না, এটা তো ওই যে বললাম দুটি খবর ওই সময় ছিল। একটা হলো কেউ কেউ রাজনৈতিক ভাবে বলছিলেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে নাকি বোমা ছিল, আর বিচারপতি জয়নাল আবেদীন বলেছিলেন যে এটা ইন্ডিয়ান মানে এজেন্সি, কোনো বিদেশি এজেন্সি, এটা ইন্ডিয়ান না বলে বিদেশি এজেন্সির ষড়যন্ত্রের ফসল। কাজে ওই দুইটাও ওই সময় বলা হয়েছিল, এবং ওইটিও যে দুইটাই যে আসলে এগুলা গ্রহণযোগ্য না এবং এটা মিথ্যা আপনার বয়ান, এটা কিন্তু এদেশের অধিকাংশ মানুষ সেটা বুঝেছে। এবং সবচেয়ে হলো আপনি যাই যা করেন না কেন, মানুষ কিন্তু তার বোঝার ক্ষেত্রে ভুল করে না, অথবা ওই বোঝাটা এটা ভুল করে না এবং সেটা বুঝেছে। হ্যাঁ, আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তারেক রহমান সাহেবকে অন্তর্ভুক্ত করলেন, কিন্তু অন্তর্গত মঈনু আহমদের সময় যে সরকার ছিল, সেই সরকারের সময় তো ধরেন সে আওয়ামী লীগেরও না বিএনপিরও না। অর্থাৎ সেইখানে তদন্তটাও যদি আপনি মনে করেন যে আমার দৃষ্টিতে সেই তদন্তটাও তো একটা গ্রহণযোগ্যতা থাকা উচিত ছিল, কিন্তু সেই তদন্তটাও তো আপনার আউট হয়ে গেল, তাই না? চলতি যে কথাবার্তা সেটি আলোকে যদি আমরা ধরি, জজবিয়া নাটক, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজে গ্রেনেড নিয়ে গেছেন, কিংবা ওয়ান ইলেভেন সরকারের সময় যেই চার্জশিট, যে তদন্ত রিপোর্ট, সেখানে তারেক রহমান সাহেবের নাম ছিল না, পরবর্তীতে আবার আওয়ামী লীগের সময় সেটি সম্পূরক প্রতিবেদনে তারেক রহমান সাহেবের নাম এলো। মানে সরকারগুলো যেভাবে চাইছে আদালত সেভাবেই রায় দিচ্ছে, আমরা কি এমনটাই ধরে নিব? না, তেমনটা বলার তো সুযোগ নাই। কারণ হলো যে আপনি জানেন যে আমাদের দেশের যে বিচার বিভাগ, এখানে দুটো পার্ট, একটা হলো সুপ্রিম কোর্ট আর একটা হলো নিম্ন আদালত। নিম্ন আদালত যেহেতু আইন মন্ত্রণালয়ের অধীনে এবং তাদের জাজদের ট্রান্সফার পোস্টিং এগুলো যেহেতু তাদের অধীনে, এটা 5ই আগস্ট 2024-এর আগে এক ধরনের কথা আমাদের ছিল, সেটা হলো যে হ্যাঁ সরকার চাইলে অনেক কিছুই করে এবং সেটা করেছে। কারণ আপনি জানেন যে খালেদা জিয়ার মামলার সার্টিফিকেট কপি, এটা তো 2 মাস লাগে না, এটা তো সরকারের হস্তক্ষেপ ছাড়া এটা হয় না, সার্টিফিকেট কপি পাইতে 7 দিন লাগে, কিন্তু এটা হয়েছে ঘটনা। কিন্তু 5ই আগস্টের পরের ঘটনা আবার ডিফারেন্স। সেটা হলে সরকার 5ই আগস্টের পরে একটা মব কালচার হয়েছে, বিচার বিভাগের কণ্ঠ চেপে ধরে নিম্ন আদালতের বিভিন্ন রকমের কর্মকাণ্ড হয়েছে। এবং এটাও দেখেছেন যে বিচারকরা যখন আসামির নাম জিজ্ঞেস করছে বাদীকে যে নাম বলেন, সেটার উপরে বিদ্রোহ করে আইনজীবীরা তাকে কোর্ট থেকে নামিয়ে দিয়ে পরবর্তীকালে জোর করে সে সমস্ত আদেশ দিতে হয়েছে। সেই ইতিহাসটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি না। নিম্ন আদালতের উপরে সেই ধরনের খড়গ বা সেই ধরনের সবকিছুর যে প্রভাব সেটি কতদূর আছে এটা দেখলেই বুঝতে পারবেন। কারণ হলো যে আপনি এখনো গেলে দেখবেন যে আপনার যখন সোনারেস্ট করা হয় একটা মামলায় 7 বার 8 বার সোনারেস্ট, কিন্তু এখানে তো সোনারেস্টের বিধানটা হইলো যদি কোনো মামলায় সুনির্দিষ্ট সম্পৃক্ততা পাওয়া যায়, কিন্তু যে সমস্ত মামলায় সম্পৃক্ততা পাওয়া যায় না, যার সোনারেস্ট করা হলো, তাহলে ওই আদেশটা কে দিচ্ছেন? ম্যাজিস্ট্রেট তো দিচ্ছেন। তো ওই ম্যাজিস্ট্রেট যে দিচ্ছেন সেটাকে আইন অনুযায়ী দিচ্ছেন, তাহলে এখানে তো আপনাকে প্রচ্ছন্ন শক্তি যে আছে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে 5ই আগস্টের পরে এক ধরনের যে পরিস্থিতি ছিল, সেটা যে সরকারের ইচ্ছার বাইরে বা সরকারের আপনার সরাসরি আপনার যে আপনার কি বলবে পরিকল্পনার বাইরে অনেকেই অনেক কিছু করেছে, সেই সুযোগ ছিল না। কারণ যদি বিচারকরা সেটা করতেন তাহলে তো ওই বিচারক বিপদে পড়তেন, তাই না? ধরেন ইয়ের সময় শেখ হাসিনার সময় এসকে সিনহা একটা জাজমেন্ট দিয়েছিলেন, সরকার চায় না এটা হোক, তারপরে সে একটা বিপদে পড়লো না? ওই ওই উদাহরণটা তো আছে। কাজে ওইখানেও 5ই আগস্টের পরে ওই বিচারকরা ওইভাবে যদি করতে যাইতেন তাহলে সেখানে তাদের তো একটা বিপদ হতো, এটা আমরা বুঝতে পারি। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা পরিস্থিতি ছিল। তবে
12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ধীরে ধীরে আমরা বিচার উচ্চ আদালতের যে আগের যে অবস্থা হয়ে সেটা থাকে। আস্তে আপনি আস্তে যে পরিবর্তন। এক্সাম্পলগুলো দিলেন সোন অ্যারেস্টের ক্ষেত্রে, সেই সোন অ্যারেস্টের ক্ষেত্রেই তো খোদ উচ্চ আদালত থেকে যে নির্দেশনাটি এলো, যেটি নিয়ে গত 2 বছর ধরে কথাবার্তা হচ্ছে, যে ফেক মামলায় মানুষকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে, সম্পর্ক আহ, মানে সম্পর্ক প্রতিবেদন ঠিক নয়, মানে কি বলে অজ্ঞাতনামা আসামি হিসেবে নতুন নতুন মামলা ঢুকানো হচ্ছে, জেল থেকে জেল গেটে আসার সঙ্গে সঙ্গেই আবার ওই আসামিকে বের হতেও দিচ্ছে না, তাকে পেন্ডিং মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। হাইকোর্ট তো নির্দেশ দিয়েছিল যে সোন অ্যারেস্ট দেখানো যাবে না, সেটি উচ্চ আদালত স্থগিত করলো। খায়রুল সাহেবের মামলায় খায়রুল সাহেবের হ্যাঁ, ওনাকে করা ওইটা যাবে, মামলাটা ডিফারেন্স, ওনার। ওইটা ডিফারেন্স, ওই সবকিছু অপপ্রয়োগ করা ওইটা যায়, তাই না? হ্যাঁ, ওইটা ওইটা ওইটাই খায়রুল সাহেবের মামলায় পরবর্তীকালে আরো কয়েকটা মামলা হয়েছে, কিন্তু মেইনলি হলো খায়রুল সাহেবের মামলায় প্রথম এটা হয়েছে। এবং সেইটা গভর্নমেন্ট যখন আপিল করলো, অন্তর্বর্তীকালীন আদেশের আগে সে আপিল করলো, আপিলে অন্তর্বর্তীকালীন আদেশটা স্থগিত হলো। স্থগিত হওয়ার পরে পূর্ণাঙ্গ কোর্টে যাওয়ার পরে তখন কোর্ট এই আদেশটা দিলেন যে স্টে যেহেতু আছে এটা কন্টিনিউ, কিন্তু ওই যে রুলটা শুনানির জন্য, যেটা 4 সপ্তাহ পরে শুনানি হলে ওখানে চূড়ান্ত রায় আসবে, সেই রায়ের উপরে কি ব্যাখ্যা দেন। কারণ আপনি জানেন যে একটা ক্ষমতা সিএনপিসি তে দেওয়া আছে, কিন্তু ক্ষমতাটা অপব্যবহার হচ্ছে যে সেইটার ব্যাপারে আপনার এইটা কিন্তু নতুন করে বলতে হয় না। কারণ আপনি জানেন যে এর আগে আমার যতটুকু ধারণা ব্লাস্টের একটা মামলায় 54, 167 এগুলোর ব্যাপারে আদালত চূড়ান্ত ভাবে অনেক নির্দেশনা দিয়েছেন এবং সেটা আপিল পর্যন্ত শেষ হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকারের সময় এটা রিভিউ ফাইল করা হয়েছে, কোনো স্টে হয় না আপিল বিভাগের জাজমেন্ট, কিন্তু ওই মামলাটা রিভিউ কেউ শুনানি করে না। কিন্তু সরকারের যে প্রশাসন তারা যেভাবে চলছিল সেইভাবেই চলছে, ওইটার কোনো ব্যতিক্রম নাই। এখন ওইটা মামলা যদি রিভিউটা শুনানি শেষ হয়ে যেত তাহলে কিন্তু এখানে সেটেল হয়ে যেত যে আসলে কি কি করতে পারবে। কারণ আমি ওটা মনে করি যে উচ্চ আদালত এই যে অপব্যবহার, আপনার এক একটা লোককে ইচ্ছা মতো কোনো ইনগ্রেডিয়েন্টস নাই মামলায়, তারপরে 4 বার 5 বার 10 বার সোনারেস্ট করেন, এটার ব্যাপারে নিশ্চয়ই আপিল বিভাগের ওইটা হস্তক্ষেপ করা উচিত। এবং আপিল বিভাগ যদি হস্তক্ষেপ করে এই ন্যায় বিচারটা নিশ্চিত না করেন তাহলে আইনের শাসন ব্যত্যয় হবে, সেখানে দায়িত্ব আমাদের সবাইই নিতে হবে। কারণ আপনি যদি আপনার ক্ষমতা থাকা অবস্থায় আপনি যদি ক্ষমতা প্রয়োগ না করে আইনের অপব্যবহার রোধ না করেন তাহলে আপনাকে তো সমালোচনা শুনতেই হবে, তাই না? এটা খুব স্বাভাবিক। অতএব আমরাও মনে করি একজন আইনজীবী হিসাবে যে আমাদের যে বর্তমানে যে প্রেক্ষাপট, যে অপব্যবহার গুলো হচ্ছে, সোনারেস্ট এবং আপনার বিভিন্ন মিথ্যা মামলা এবং জামিনের দীর্ঘসূত্রিতা, এগুলোর ব্যাপারে উচ্চ আদালতের ন্যায় বিচারের স্বার্থে কিন্তু তাদের যে ভাবমূর্তি যেগুলো 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে উচ্চ আদালতের ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হয়েছিল সেগুলো রিকভার করার জন্য কিন্তু আরো অ্যাডভান্স হয়ে উচ্চ আদালতের কিন্তু আরো পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তাহলে আমরা একটু যদি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা দিকে ফিরে যাই, তাহলে আপিল বিভাগ যে রায়টি দিল এবং হাইকোর্ট যেটি বলছে যে অধিকতর তদন্ত বা পুনঃ তদন্ত নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা ছিল, সেটিও রাখলো না। তাহলে মানে আপনি তো অবশ্যই আহ একজন সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার বিষয়ক যে সংগঠনগুলো আছে আপনিও তার একটি লিডিং পর্যায়ে আছেন। আমি যদি ওই জায়গা থেকে জিজ্ঞেস করি যে সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগের যে রায়টি সবাইকে খালাস দিল বা যাদেরকে জড়ানো হয়েছিল তাদেরকে মুক্তি দিল, সব ঠিক আছে, কিন্তু এই যে হাইকোর্টের নির্দেশনাটি বহাল রাখলো না, এর মাধ্যমে কি আমরা বলবো যে আমরা মানে এই রাষ্ট্র বা রাষ্ট্র তো একটা বিমূর্ত প্রতীক, আমরা কথা কথা রাষ্ট্র বলি নিজেদেরকে সেফ জায়গা রেখে, দেশের মানুষ বা যারা বিচার প্রার্থী তারা কখনো কখনো আদালতের মাধ্যমে এমনকি উচ্চ আদালতের মাধ্যমেও নিগ্রহের শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। এবং 21 আগস্ট গ্রেনেড হামলা তো যেন কোনো মামলা নয়, এই ঘটনাও তো মানে একটা বোমা ফাটলো, মানে একটা বোমা মারলো, হয়তো কিছু ক্ষয়ক্ষতি হলো, 24টা মানুষের প্রাণ ঝরে গেল। এর বিপক্ষে বা এটি নিয়ে আপিল বিভাগ কোনো বিশেষ করে নির্দেশনা দিতে পারলো না, এটিকে আপনি কি বলবেন? তাহলে হ্যাঁ, আমরা কি বলছিলাম যে সরকারকে তুষ্ট করার জন্য উচ্চ আদালত কাজ করছে কিনা, এখানে আমরা কি ধরে নিব? দেখুন, আমরা তো অন্তরের কথা তো আপনি জানেন যে খুবই একটা বাস্তব সত্য। আমার অন্তরের কথা আপনি বলতে পারবেন, আপনার অন্তরের কথা আমি বলতে পারি না। তবে বাইরের থেকে যেটা দেখা যায় সেখান থেকে এক একজন লোক এক এক ধরনের অ্যানালিসিস করে নেবে, এটা আপনার মত প্রকাশের স্বাধীনতা। এখন উচ্চ আদালত আপনি যেটা বললেন যে উচ্চ আদালত বিচার প্রার্থীদের নিগৃহীত করলো কিনা, নিগৃহীত না, এটাকে আপনি শব্দটা বলতে পারেন এইটাই যে উচ্চ আদালতের যে রায় তার মাধ্যমে যে হত্যাগুলো মানে যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারগুলো ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে।
এটা আপনি বলতে পারবেন। এবং এটা যেহেতু এখানে আপিল বিভাগ যেহেতু যাদের শাস্তি হয়েছে সেখানে তাদের তদন্তের ত্রুটি, সাক্ষীর ত্রুটি সবকিছু মিলে তাদেরকে খালাস করে দিয়েছেন, এটা আমি একমত, কোনো অসুবিধা নাই, তাদের সে ক্ষমতা আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে প্রকৃত অপরাধীদের আপনি যখন চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত দিয়েছেন, আপনি জানেন যে চূড়ান্ত পর্যায়ে আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে আর কোনো দরজা খোলা থাকে না। যদিও সেইখানে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাহেব যে সিদ্ধান্তটা দিলেন, এই সিদ্ধান্তের ব্যাপারে তো আমারও মনে একটা প্রশ্ন, তাহলে কি ওই যে 24 জন লোক মারা গেছে, আপনি বললেন 24 বা 21, যাই হোক, তাদের পরিবারের বিচার পাওয়ার যে অধিকার সেটা তো লঙ্ঘন হলো। কাজে এটা আমাদেরকে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে, যেটাও কি একটা ভুল হলো কিনা সেটা আমাদেরকে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে মানুষের ওই যে আপনি বললেন যারা মৃত্যুবরণ করছেন তাদের পরিবারের যে বিচার পাওয়ার যে অধিকার, সেটি যে আপনার বিচার পাওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে, এটা আপাতত আমি দেখতে পাচ্ছি যে বঞ্চিত হচ্ছে। কিন্তু সংবিধান তো আপনার বঞ্চিত হওয়ার কথা বলে নাই, সংবিধান তো আপনাকে বলেছে বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করা। আমরা এটাকে কি বলবো, এটা এটা আপিল বিভাগের ভুল নাকি সংবিধানের বিপরীতে গিয়ে কাজ করা? না, বিপরীতে গিয়ে কাজ করে সেটা আমি বলবো না, কারণ হলো সংবিধানের যে নির্দেশনা আছে ওনারা ওনাদের স্টাইল ওনারা কাজ করেন। অতএব ওনারা সংবিধানের আলোকে আপনার ন্যায় আর্টিকেল 104 এর যে আপনার কমপ্লিট জাস্টিসের যে বিধানটা প্রয়োগ করা, সেই জায়গাটায় আপিল বিভাগ ব্যর্থ হয়েছে। এটি আমি বলবো যে এটা সুযোগ ছিল, তারা এটা করতে পারতেন, কিন্তু আর্টিকেল 104 এর কমপ্লিট জাস্টিস করার যে ক্ষমতা, যেটার মাধ্যমে ওই মৃত ব্যক্তিদের পরিবারদের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা হতো, সেটি প্রয়োগ করতে আপিল বিভাগ ব্যর্থ হয়েছেন এই রায়ের মধ্যে। এটা আমার কাছে দৃষ্টিগোচর, এটি আমার কাছে মনে হচ্ছে। এখন আপনি বলছেন যে আপিল বিভাগের যে রায় সেটির মধ্য দিয়ে এখন এটির বিচার প্রক্রিয়া প্রায় ক্লোজ, মানে বিষয়টি তাই। যদি তাই হয়ে থাকে তাহলে এই 21শে আগস্ট গ্রেনেড হামলার যে বিষয়টি, এটি নিয়ে আপাতত মানে সংক্ষুব্ধ কোনো পক্ষ আদালতে যাওয়ার আর তাদের পথ আছে কিনা? না, সংক্ষুব্ধ পক্ষের নাই, তবে এখানে আইনে যেটা আছে সেটাও খুব ডিফিকাল্ট। কারণ আপনি জানেন যে উচ্চ আদালত থেকে যখন একটা সর্বোচ্চ রায় হয়ে যায়, আপনি জানি না এটা রিভিউ হয়েছে কিনা। রিভিউ না হলে সেখানে রিভিউ হওয়ার সুযোগ আছে, আর রিভিউ যদি হয়ে যায় তাহলে এখানে সুপ্রিম কোর্ট রুলস অনুসারে এটা ক্লোজ, এখানে আর কোনো সুযোগ নাই। তবে এই যে আমাদের যে আর্টিকেল 67 এ যে আপনার ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষমতা, সেখানে সংক্ষুব্ধ ব্যক্তি না, সেটা হলো তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে কোনো নতুন তথ্য, নতুন কিছু যদি পাওয়া যায় সেক্ষেত্রে তারা ফার্দার ইনভেস্টিগেশন করতে পারেন। কিন্তু এখানে আমি যেটা মনে করি সেই সুযোগটা তারা পাবেন না, কারণ যেহেতু সর্বোচ্চ আদালত থেকে সেই সুযোগটা নির্দেশনাটা এক্সপান্স করে দিয়েছেন হাইকোর্টের। অথবা আপনি যদি এখন ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে এই কোনো নতুন তথ্য পেয়েছেন, ফার্দার ইনভেস্টিগেশন করার অনুমতি দেওয়া হোক, এরকম যদি কোনো কিছু চানো, ওই ম্যাজিস্ট্রেট সেটা দিতে সাহস পাবে বা দিবে, এটা আমার কাছে মনে হয় না, একটা পয়েন্ট। আর সেকেন্ড হলো আইও ইনভেস্টিগেশন অফিসারও, সেও তো সরকারের অধীনে কাজ করে। কাজে এই সরকার তো তাদের প্রধানমন্ত্রীকেই তো ওই সময় আসামি করা হয়েছিল, শাস্তি হয়েছিল। কাজে এই সরকারের পক্ষে তো এমনটা আমি মনে করি না যে তারা আবার পুলিশকে বলবে যে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য তোমরা প্রসিড করো, এটা আমার কাছে মনে হয় না। কারণ রাজনৈতিকভাবে সেই ইকুয়েশনে তো আমরা নাই যে একটা দল, প্রত্যেকটা দল তার দলীয় চিন্তা চেতনার বাইরে গিয়ে ন্যায় বিচারের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন, মানুষের অধিকারের ব্যাপারে কাজ করবেন। ওই রকম প্র্যাকটিস আমাদের বাংলাদেশে এখনো হয়নি, কাজে সেটিও হয়তো সম্ভাবনা নাই। ওই দুটি আলোচনা করেই আমি বলবো আলটিমেটলি এখানে ক্লোজই হয়েছে। কারণ যদিও একটা সুযোগ আছে, কিন্তু সেই সুযোগটা ব্যবহার করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং দুইটাই কারণ নেই, একটা হলো যে আদালত ওই রকম কোনো কিছু ফার্দার ইনভেস্টিগেশন দেবে না, যেহেতু অ্যাপিল বিভাগ ওই ফার্দার তদন্তের জন্য যে হাইকোর্টের নির্দেশন এক্সপান্স করে দিয়েছেন, অর্থাৎ ওনাদের ইচ্ছাটা বোঝা যায়। অতএব সেই ক্ষেত্রে ওই ইচ্ছার বাইরে গিয়ে নিম্ন আদালত সরাসরি কোনো নির্দেশনা দেয়নি, আপিল বিভাগের সরাসরি কোনো নির্দেশনা দেয়নি যে আর পুনঃ তদন্ত না করা না যাবে না। হাইকোর্ট না, ওটা লাগে না তো, আপনাকে জাজমেন্টটা পড়তে হবে এইভাবে। তো হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যেটা একটা অরিজিনাল যারা অপরাধী তাদেরকে বের করা দরকার, এটা তো দুঃখজনক ঘটনা। হাইকোর্টের জাজমেন্টও ধরেন একদিকে কিন্তু এটা খুবই ভালো ছিল যে ঠিক আছে বেরো, তোমরা যখন বলছো এরা ছিল না, কারা ছিল, তাহলে তো বিচারটা হইতো, বিচারটা পাওয়া যেত। কিন্তু সেইটা টেকনিক্যাল গ্রাউন্ডে আইনের ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগ ওটা এক্সপান্স করে দিয়েছেন, ঠিক আছে, সেটাও মেনে নিলাম। কিন্তু আপিল বিভাগের হাতে তো একটা কমপ্লিট জাস্টিসের সুযোগ ছিল, সেটির মাধ্যমে তো এটা করতে পারতেন, কিন্তু আপিল বিভাগ করেন নাই। এটি আমি মনে করি যে যারা বিচার প্রার্থী আছে
তাদের একটা অধিকার লঙ্ঘিত হয়েছে এটার মাধ্যমে, এবং সেটা আপিল বিভাগের এখানে আপনার রিভিউ যদি থাকে, রিভিউতে আপনার সুযোগ থাকলে সেটা প্রশ্ন উত্থাপন করা যায়। কিন্তু রিভিউ যদি না থেকে করে হয়ে যায় থাকে, রিভিউ যদি হয়ে যেয়ে থাকে, তাহলে তার সেই সুযোগটা নাই। তাহলে সেক্ষেত্রে ভবিষ্যৎ এর জন্য সরকার যদি না চায়, তাহলে এই ক্ষেত্রে পুরো ফার্দার ইনভেস্টিগেশনের সুযোগ আর আছে বলে আমার কাছে মনে হয়। সরকার না চায়, তার মানে যেহেতু এটা আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যাকাণ্ডের বিষয় বা আওয়ামী লীগের হাইকমান্ডকে হত্যা করার বিষয়ে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল, যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তখন তারা এটা কিভাবে মানে শুরু করবে? নিশ্চয় তারা তোমার শুরু করবে এটা বিচার প্রক্রিয়া কিভাবে করবে তখন? শুনুন, আহ আইন হলো আপনার এমন একটা জিনিস যেটি আপনি জানেন যে ছুরির এপিঠ থেকে এই পাশেও ব্যবহার করা যায়, ও পাশেও ব্যবহার করা যায়। অর্থাৎ আইনের বহু ব্যাখ্যা আছে। আপনি দেখবেন সংবিধানের একটা আর্টিকেল নিয়ে, আর্টিকেল 70, আমি এক ধরনের ব্যাখ্যা দিব, আরেকজন একজন ব্যাখ্যা দিবে, কিন্তু এটা ডিসিশনটা দিবে কোর্ট, ওইটাই চূড়ান্ত। এই বিষয়টা আমি মনে করি যে এই কি করার আছে, এটা সরকার যদি কেউ যখন আসবে তারা এটা খুঁজে নিবে এবং তারা এটা পেয়ে যাবে, ওইটার জন্য কোনো বড় সমস্যা হবে বলে আমার কাছে মনে হয়। আমার শেষ প্রশ্ন, যেই এক্সাম্পল 21শে আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে হলো এই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, যেভাবে একটা এক্সাম্পল তৈরি করলো, এবং উচ্চ আদালতের আপিল বিভাগের যে রায়, চূড়ান্ত রায়, সেটির মধ্য দিয়ে এই বাংলাদেশে এই ধরনের ঘটনার ক্ষেত্রে মানে কি মেসেজ দিতে পারে, যদি ছোট করে একটু বলেন, আমি আপনাকে না, বুঝাতে পেরেছি কিনা। শুনেন, এটা তো শুধু 21শে আগস্ট না, আপনার যে কোনো ব্যাপারই, এই যে এখন ধরেন এত রেপ হচ্ছে, তাই না, বা শিশুদের, তো এটা যদি আপনি এক্সাম্পল কোনো পানিশমেন্ট না দেন, বিচার না করেন, তাহলে কি হবে? তাহলে সেটা বেড়ে যাবে। ধরেন রামিসার ব্যাপারই দ্রুত বিচার। যথাযথ প্রক্রিয়ায় বিচার হলো না, যথাযথ প্রক্রিয়া তদন্ত প্রতিবেদন দেওয়া হলো না, ইত্যাদি অনেক ফাঁকফোকর আছে, কিন্তু এখানে স্পষ্টত এত বড় একটি মামলায় যখন আপিল বিভাগের এই ধরনের রায় আসে, সেটি এই সমাজে এই ধরনের জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা, সেগুলো আরো উৎসাহিত হবে কিনা? আপনি আমি তো একজন সেটাই বলছি, মানবাধিকার কর্মী, আপনি শুধু আইনজীবী নন, সেই জায়গা থেকে যদি বলেন। আমি তো সেটাই বলছি উদাহরণ দিয়ে, যে রামিসার বিচারটা যদি তাড়াতাড়ি না হতো, ধরেন এখন কিন্তু শিশুদের উপরে রেপটা একটু কমেছে, মানে রাষ্ট্র যদি যে